আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আরেকটি ক্লাস নিয়ে। আহ, আমার এখনকার যে ক্লাসটি আমি উপহার দেব সেই ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে আহ, যেই ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। আজকে আমি পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে যে বিষয়গুলি আমি আলোচনায় নিয়ে আসছি, আমার বিষয়গুলি হবে এখানে 1 2 3 4 5 6 ছয়জন দার্শনিক ও বৈজ্ঞানিকের নাম লেখা আছে। তাদের অবদান এই পরমাণুর গঠন সম্পর্কে কোন বিজ্ঞানী কি মতবাদ দিয়েছেন, কি কথা বলেছেন, এইগুলি সম্পর্কে আলোচনা করব। সর্বশেষ আহ, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ এই সম্পর্কে আমি যথাসাধ্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আহ, এই দার্শনিক বৈজ্ঞানিকগুলির নাম এইভাবে তোমরা ক্রমানুসারে লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন বৈজ্ঞানিক কোন কথা বলেছেন, কে আগে বলেছেন, কে পরে বলেছেন, কে কোন মতবাদ দিয়েছেন এবং কার মতবাদটা পরে কে খণ্ডন করেছেন, নতুন কি মতবাদ দিয়েছেন। এগুলি সম্পর্কে একটা ধারাবাহিক সংক্ষিপ্ত একটা ধারাবাহিক আলোচনা আজকে আমি এখানে উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো, ইতিমধ্যে জেনেছো যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। প্রত্যেকটা পদার্থকেই কিন্তু একবারে ক্ষুদ্র কণায় পরিণত করা যায়, যে কণাগুলি অণু, একটু বড় কণা, এবং পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তো এই যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এই কণা সম্পর্কে, এই কণাগুলি কিন্তু আমরা আমাদের মতো সাধারণ ব্যক্তিরা তাদের নামকরণ করি না এবং এগুলি আমরা এ, আবিষ্কার করি নাই। যুগে যুগে বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলি, যে অণু পরমাণুর বিষয়গুলি তারা ধারণা দেন। আহ, এবং তাদের যে ধারণা, আহ, যুগে যুগে এই ধারণার একবারে স্পষ্টতা লক্ষ্য করা যায়। তো এই যে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে যে যে ধারণা, এই ধারণাটা সর্বপ্রথম যেই ব্যক্তি ধারণা দেন পরমাণুর ক্ষুদ্রতম কণা সম্পর্কে, সেই ব্যক্তিটি হচ্ছেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাস সর্বপ্রথম, অর্থাৎ তার মানে যীশু খ্রিস্টের জন্মের যেই বছর, তারও আরও 400 বছর আগে এই ধারণা দেন যে পরমাণুর যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এই কণাটার নাম দেন অ্যাটম বা পরমাণু। তিনি বলেন যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাগ করা যায় না। পরমাণুটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাগ করা যায় না। তো এই যে অ্যাটম কথাটা নিয়ে আসছেন, এই অ্যাটম কথাটা অ্যাটোমোস শব্দ থেকে আসছে, যে শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য অর্থাৎ অ্যাটোমোস শব্দ থেকে আসছে অ্যাটম। তার মানে কি, ডেমোক্রিটাসের ধারণা যে পরমাণুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাগ করা যায় না। তার এই ডেমোক্রিটাসের সমসাময়িক কালে আরও দুইজন দার্শনিক
আরো দুইজন দার্শনিক বলতে প্লেটো এবং এরিস্টটল, এই দুইজন দার্শনিক এই মতবাদের বিরোধিতা করেন এবং তারা ধারণা দেন যে, এই এরিস্টটল ধারণা দেন যে পরমাণুর প্রত্যেকটা পদার্থই প্রত্যেকটা পদার্থকেই যত ভাগ করা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা যায়, সে তাকে আরও ক্ষুদ্রতর করা যাবে। তার মানে পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, মানে এটার ক্ষুদ্রতম কণা বলতে কিছু নাই, মানে যত ইচ্ছা ততই ভাগ করা যায়। এটা হলো বিজ্ঞানী এরিস্টটলের ধারণা। যাই হোক, প্রথমে ধারণা দেন ডেমোক্রিটাস, যাকে আর ভাগ করা যায় না। কিন্তু পরবর্তীতে প্লেটো আর এরিস্টটল দুইজনেই মতবাদ দেন যে না, পরমাণু পদার্থকে অনবরত ভাগ করা যাবে। এটা বিরোধিতা করেন দুইজন, কিন্তু এরিস্টটল মতবাদ দেন যে পরমাণু না, শুধু এটাকে যে কোনো পদার্থকেই অনবরত ভাগ করা যাইতে থাকবে। মানে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা না, মানে পদার্থ অবিভাজ্য না। তার মানে এই ডেমোক্রিটাসের সমসাময়িক কালে, এই যে তিনজন বিজ্ঞানী সমসাময়িক কালেই এই মতবাদগুলি দেন। যাই হোক, তারপরে আরও বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, কিন্তু ওইগুলি আলোচনায় আসে নাই। পরবর্তীতে একেবারে 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা লব্ধ ফলাফল দেখিয়ে সিদ্ধান্ত দেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তার মানে এই ডেমোক্রিটাসের কথার সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। কার কথায়? জন ডাল্টনের কথায়, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যাকে আর ভাগ করা যায় না বা ভাঙা যায় না। তো এই জন ডাল্টন যখন এই মতবাদ পোষণ করেন, তখনকার অন্যান্য যারা দার্শনিক বা বৈজ্ঞানিক আছেন, সবাই এই মতবাদটাকে গ্রহণ করে নেন। এটার আর বিরোধিতা কেউ করেন নাই। কিন্তু এই মতবাদের বিরোধিতা, জন ডাল্টনের মতবাদের একটা সীমাবদ্ধতা খুঁজে পাওয়া গেছে, যেখানে রাদারফোর্ড এবং নিলস বোর, এই দুইজন বিজ্ঞানী এটার সীমাবদ্ধতা খুঁজে পান যে পরমাণু অবিভাজ্য নয়। তারা দুইজনে মতবাদ দেন, রাদারফোর্ড এবং বোর, তারা দুইজনে মতবাদ দেন। আবার এই যে এখানে কিন্তু ডেমোক্রিটাস বলছিল পরমাণু অবিভাজ্য, আবার দুইজনে বলছে পরমাণু বিভাজ্য, মানে অনবরত ভাগ যাইতে থাকবে। আবার ডাল্টন বলছে পরমাণু অবিভাজ্য, মানে সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু, এটা মৌলিক কণা। কিন্তু পরবর্তীতে আবার রাদারফোর্ড এবং নিলস বোর, এই দুইজনে মিলে বলছে যে না, পরমাণু অবিভাজ্য না, এটার ভিতরে আরো কিছু আছে বলতে এখানে তারা দুইজনে মতবাদ দেন যে এটার ভিতরে 3 ধরনের কণিকা আছে: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরবর্তীতে রাদারফোর্ড এবং তার সহকর্মীরা পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর যেই ভর, একটা পরমাণুর যেই ভর, এই ভর এবং তার ভিতরে আছে ধনাত্মক আধানযুক্ত কণিকা, এই ধনাত্মক আধানযুক্ত কণিকা এবং পরমাণুর সম্পূর্ণ ভর তার কেন্দ্রে একটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে, এবং তার বাহিরে এই কেন্দ্রটার নাম দেন নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধানযুক্ত কণিকা ঘোরাফেরা করে,
পরিভ্রমণ করে, এই কেন্দ্রকে পরিভ্রমণ করে। যাই হোক, এই রাদারফোর্ড কিন্তু এই যে ঋণাত্মক কণিকাগুলি বা ইলেকট্রনগুলি যে বাইরে বিচরণ করে, এটা একটা সৌরজগতের সাথে তারটা তুলনা করেন। রাদারফোর্ড কি করেন, এই পরমাণুর কেন্দ্রটাকে সূর্যের সাথে এবং বাহিরে দিয়ে যেই ইলেকট্রনগুলি বিচরণ করে এগুলি এই সৌরজগতের বিভিন্ন গ্রহের সাথে তুলনা করে, সৌরজগতের সাথে তুলনা করেন। কিন্তু এই যে বাইরে যেই ইলেকট্রনগুলি চলাচল করে, এগুলি কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা উল্লেখ করেন নাই। পরবর্তীতে এই নিলস বোর এটার সঠিক ব্যাখ্যা দেন যে পরমাণুর কেন্দ্রের যেই কেন্দ্রের মধ্যে যে থাকে হইল ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন, আর তার সম্পূর্ণ বর কেন্দ্রেই থাকে, এবং বাইরে দিয়ে যে ইলেকট্রনগুলি ঘোরাফেরা করে এগুলি তার নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তো এই এতক্ষণ আলোচনা থেকে মোটামুটি এতটুকু বিষয় ক্লিয়ার যে একটা পরমাণু তো অতি ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, যেগুলিকে সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তো সেই পরমাণুকে যদি আমি বড় আকার চিন্তা করি, তাহলে দেখা যাবে এই পরমাণুটার ছবিটা হবে এরকম। পরমাণুর ছবিটা হবে এরকম। এটা আমি যদি একটা পরমাণুকে এতটুকু বড় চিন্তা করি, একটা পরমাণু আসলে তো এত বড় না, আমি যদি একটা বড় চিন্তা করি, তাহলে এটা যদি হয় একটা পরমাণু, তাহলে তার কেন্দ্রটা হবে এতটুকু। এই এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু সম্পূর্ণ ফাঁকা জায়গা, শূন্য স্থান, এবং এই শূন্য স্থানের ভিতর দিয়ে বিভিন্ন কক্ষপথে বিচরণ করে কি ইলেকট্রন। তো এই কেন্দ্রটার মধ্যেই থাকে পরমাণুর সবচেয়ে সম্পূর্ণ পরমাণুর যেই ভর, এই ভর একেবারে কেন্দ্রের যেই ভর, এটাই তার পরমাণুর ভর। এটা কেন, যে বাইরে দিয়ে যেই ইলেকট্রনগুলি বিচরণ করে ঋণাত্মক আধানযুক্ত, এই ঋণাত্মক আধানযুক্ত কণিকাগুলির ভর এতই নগণ্য যে এটা আর হিসাব না করলেও চলে, হিসাবে আনার মতন। পরমাণুর সম্পূর্ণ ভর যা, তা হলো এই কেন্দ্রের ভিতরে আছে প্রোটন আর নিউট্রন, নিরপেক্ষ কণিকা, কোন ধরনের আদান ছাড়া নিরপেক্ষ কণিকা হলো নিউট্রন, আর ধনাত্মক আধানযুক্ত কণিকা হচ্ছে প্রোটন। যে প্রোটনের চার্জগুলি হচ্ছে ধনাত্মক, আর ইলেকট্রনের চার্জ যেগুলি বাইরে দিয়ে কক্ষপথে থাকে, হ্যাঁ, বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলির চার্জ হচ্ছে ঋণাত্মক। আর পরমাণুর কেন্দ্রটার একটা নতুন নাম রাখা হচ্ছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, দুই ধরনের কণিকা। আমরা এতক্ষণ আলোচনা থেকে কি পাইলাম, একটা পরমাণুর ভিতরে থাকে তিন ধরনের কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তিন ধরনের কণিকার বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে নিউট্রন নিউট্রন হচ্ছে নিউট্রাল নিরপেক্ষ, তো নিরপেক্ষ। আর প্রোটন পজিটিভের পি দিয়ে শুরু হয়, প্রোটন হচ্ছে পজিটিভ ধনাত্মক চার্জ যুক্ত, আর ইলেকট্রনগুলি হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। আর কেন্দ্রের বাইরে থাকে হচ্ছে বিভিন্ন কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা মোটামুটি একটা পরমাণুর ধারণা পাইলাম যে পরমাণুর গঠন, পরমাণুর ভিতরে কি আছে। তো এটা সম্পর্কে আর কি বলা যায়, যে কেন্দ্রের ভিতরে কি থাকে, নিউট্রন আর প্রোটনগুলি একবারে গাদাগাদি করে থাকে,
আর ইলেকট্রনগুলি থাকে কোথায়? অনেকটা দূরে, বিভিন্ন কক্ষপথে দূরে থাকে। যেমন এই সূর্য এবং পৃথিবীর মাঝে বিশাল শূন্যস্থান। এই একটা পরমাণুর ভিতরেও নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝে বিশাল শূন্যস্থান। পরমাণুর বেশিরভাগ জায়গায় শূন্যস্থান, শুধু কেন্দ্রটার মধ্যে থাকে কি নিউক্লিয়াস। পরমাণুর টোটাল পরমাণুর যেই ভর এটা থাকে তার কেন্দ্রে, এবং ইলেকট্রনগুলির ভর অতি নগণ্য। যাই হোক, এই ইলেকট্রনের ভর চার্জ, প্রোটনের ভর চার্জ, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান। এগুলি তোমরা উপরে ক্লাসে গিয়ে আরো বিস্তারিত শিখবে। এই যে রাদারফোর্ড, বোর, তাদের যে মতবাদ, সীমাবদ্ধতা, এইগুলি সম্পর্কেও উপরে ক্লাসে গিয়ে বিস্তারিত জানবে। তো এই ক্লাসে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, পরমাণুর গঠন, পরমাণুর ভিতরে কি আছে। 3 ধরনের কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনগুলি কোথায় থাকে? কেন্দ্রে, নিউক্লিয়াসের বাইরে। আর প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। তো নিউক্লিয়াসের ভিতরে আর কি থাকে? নিউট্রন। এখন আমি আলোচনায় আসি। এগুলি থেকে আমরা আর একটু ধারণা পাই যে এক একটা পদার্থ এক এক রকম হয় কেন। তোমরা বিষয়টা জেনে রাখো যে পৃথিবীতে যত পদার্থ আছে, সকল পদার্থই তাহলে কি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে আবিষ্কৃত, এইগুলি দিয়ে তৈরি। তাহলে এই ধরো হাইড্রোজেনের ইলেকট্রন আর লোহার ইলেকট্রন, দুইটা কি দুই রকম ইলেকট্রন? আসলে না, পরমাণু হচ্ছে 2 রকম। তাহলে বোঝা যায় কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, ধরো হাইড্রোজেনের একটা পরমাণু। হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে। আবার অক্সিজেনের একটা পরমাণুতে 8টা প্রোটন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের একটা পরমাণুতে ইলেকট্রন একটা, অক্সিজেনের পরমাণুতে ইলেকট্রন 8টা। দেখা যায় ইলেকট্রনগুলি তো এই যে বাহির দিক দিয়ে থাকে, ইলেকট্রনগুলি অনেক সময় এদিক সেদিক হয়ে যেতে পারে, ঘর্ষণের ফলে এক পদার্থ থেকে আরেক পদার্থে চলে যেতে পারে বা অন্য পদার্থ থেকে আসতে পারে। যার কারণে এই ইলেকট্রনের উপর নির্ভর না করে একটা পদার্থের সব ধরনের বৈশিষ্ট্য নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, মানে প্রোটন সংখ্যার উপরে। এই যে প্রোটন সংখ্যা, প্রোটন তো থাকে নিউক্লিয়াসের ভিতরে, পরমাণুর অনেক ভিতরে কেন্দ্রে থাকে। এটা থেকে বের হয়ে আসে না বা এটার ভিতরে আর যাওয়া যায় না, যার কারণে এই সংখ্যাটা স্থিতিশীল, নির্দিষ্ট করা। এই কারণে প্রত্যেকটা পদার্থের ধর্ম পরমাণু, মানে প্রোটন সংখ্যার উপর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা পদার্থের পরমাণুর বৈশিষ্ট্য নির্ভর করে প্রোটন সংখ্যার উপর। এই প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই পদার্থের পারমাণবিক সংখ্যা। তোমাদের পরীক্ষায় আসবে পারমাণবিক সংখ্যা কাকে বলে। তাহলে পারমাণবিক সংখ্যা কি? পরমাণুর ভিতরে, একবারে নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক প্রোটন থাকে, যতগুলি প্রোটন কণিকা থাকে, এই প্রোটন সংখ্যাকে বলা হয় ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা ওই পদার্থের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে, এই যে দেখো পারমাণবিক সংখ্যা কখনোই দুইটি পদার্থের এক সমান পাইবা না। মানে এক এক পদার্থের পারমাণবিক সংখ্যা এক এক রকম।
এই পৃথিবীতে এই যাবৎ 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন 118টি মৌলিক পদার্থ। এই পৃথিবীতে তো পদার্থের অভাব নাই, সবগুলি কিন্তু মৌলিক পদার্থ না। মৌলিক পদার্থ 118টি, এবং 118টি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 118 রকম, একটার সাথে আরেকটার মিল নাই। তাহলে এই পারমাণবিক সংখ্যাই হচ্ছে আসল পরিচয়। যাই হোক, এবার ভর সংখ্যা নিয়ে আলোচনায় আসি। ভর সংখ্যা কি? আমি একটু আগে বলেছি একটা পরমাণুর সম্পূর্ণ ভর তার কেন্দ্রের ভর, মানে পরমাণুর কেন্দ্রের ভর যত, কেন্দ্র মানে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভরই হচ্ছে ওই পরমাণুটার সম্পূর্ণ ভর। তাহলে এবার আমরা চিন্তা করলে পারি যে নিউক্লিয়াসের ভিতরে কি আছে। তো নিউক্লিয়াসের ভিতরে আছে কি? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন, এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যদি আমি হিসেব করি, তাহলে যেই সংখ্যা পাওয়া যাবে, এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর কিন্তু সমান। তাহলে আমার টোটাল সংখ্যাটা জানলেই চলে যে টোটাল কতটা কণিকা আছে ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে কয়টা কণিকা আছে। প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা একসাথে যোগ করলে যে সংখ্যাটা পাবেও, এই সংখ্যাটা হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। আবার বলি, যে কোনো পদার্থের ভর সংখ্যা মানে ওই একটা পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে মোট কণিকা যতটা। মোট কণিকা কি কি আছে? প্রোটন আর নিউট্রন। একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন আর নিউট্রন, মানে দুই জাত হিসাব করলে একসাথে যত সংখ্যা হয়, এই সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে এই ভর সংখ্যা বুঝলাম। যেমন ধরো এই সোডিয়াম, সোডিয়াম একটা ধাতুর নাম। এই সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টি। প্রোটন সংখ্যা 11, তার মানে পারমাণবিক সংখ্যা 11। ও, পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা তো আসলে বলা হয় না। পারমাণবিক সংখ্যা কাকে বলে? তোমরা তাহলে বলতে পারো যে যে কোনো পদার্থের পরমাণুর ভিতরে, মানে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই পদার্থের পারমাণবিক সংখ্যা বলা হয়। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই পদার্থের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে সোডিয়ামের সংখ্যা হচ্ছে Na। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে সংখ্যা মানে 11, এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 12টা। তাহলে তোমরা হিসাব করতে পারো এই সোডিয়ামের ভর সংখ্যা কত। সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে তাহলে 11 যোগ 12 সমান হচ্ছে কত? 23। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 23, আর সোডিয়ামের ভর সংখ্যা 23, আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আচ্ছা, এই পারমাণবিক সংখ্যা দ্বারা কি বোঝা যায়? শুধু পারমাণবিক সংখ্যা জানলে আমরা কি কি বিষয় এটা থেকে জানতে পারি? পারমাণবিক সংখ্যা জানা থাকলে বুঝতে পারি যে ওই পরমাণুর প্রোটন সংখ্যা কত। জানতে পারি যে আমি আগে বলেছি একটা পরমাণুর ভিতরে যতটা প্রোটন থাকে, বাইরের ঠিক ততটা ইলেকট্রন থাকে। তাহলে আমি ইলেকট্রনের সংখ্যাও জানতে পারি। এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে প্রোটন সংখ্যা 11, তার মানে, কিন্তু আমি ভর সংখ্যাটা জানতে হলে নিউটনের সংখ্যাটাও জানতে হবে। তাহলে ভর সংখ্যা যদি জানি, তাহলে এইখান থেকে পারমাণবিক সংখ্যা জানা থাকলে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে
পাবে নিউটন সংখ্যা। একটা পদার্থের ভর সংখ্যা এত, নিউটন সংখ্যা এত, তাহলে পারমাণবিক সংখ্যা কত, অথবা বল সংখ্যা এত, প্রোটন সংখ্যা এত, তাহলে নিউটন সংখ্যা কত, এই ধরনের প্রশ্ন থাকবে। এটা জানা থাকলে তোমরা এই হিসাবগুলি অবশ্যই পারবে। পদার্থ, একটা পদার্থ আসলে আসলে একটা পদার্থ এই একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, প্রোটন, নিউটন দ্বারা কোনো পদার্থ চিহ্নিত করা যায় না। একটা পদার্থের সর্বশেষ বৈশিষ্ট্য থাকে ইলেকট্রন পর্যন্ত, মানে পরমাণু পর্যন্ত। তাহলে এই পরমাণু, কয়েকটা পরমাণু একসাথে যুক্ত হয়ে তৈরি হয় কি অণু। এই যে একটা পদার্থ, প্রত্যেকটা পরমাণুরই ভর সংখ্যা কি এক? কিছু কিছু মৌলের কিছু কিছু পরমাণু ভর ভিন্ন রকম পাওয়া যায়। এটা কেন হয়? যদি মনে করো হাইড্রোজেনের হাইড্রোজেনের বেলায় হাইড্রোজেনের বেলায় তার কেন্দ্রে প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 0, মানে নিউটন নাই। আরেকটা পরমাণু পাওয়া যায় যার প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 1, তাহলে তার ভর সংখ্যা হচ্ছে কত? 2। হাইড্রোজেনেরই আরেকটা পরমাণু পাওয়া যায় যার প্রোটন সংখ্যা হচ্ছে 1, নিউটন সংখ্যা হচ্ছে 2, তাহলে তার ভর সংখ্যা হচ্ছে 3। কিন্তু সবগুলিতেই দেখো প্রোটন সংখ্যা 1, তার মানে পারমাণবিক সংখ্যা 1। পারমাণবিক সংখ্যা 1 থাকা মানেই পদার্থটা হচ্ছে হাইড্রোজেন। কিন্তু এইটার ভর সংখ্যা 1, এইটার ভর সংখ্যা 2, এইটার ভর সংখ্যা 3, তিনটেই কিন্তু হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের তিনটা রূপ। ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে হাইড্রোজেনের 3 ধরনের পরমাণু পাওয়া গেল। এই যে একই পদার্থের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট যেই পরমাণু বলা হয় ওই পদার্থের আইসোটোপ। তাহলে আইসোটোপ কি? একটা পদার্থের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে পরমাণুটা হয়ে গেছে অন্যরকম। এই ধরনের একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই পদার্থের পরমাণুকে ওই পদার্থের আইসোটোপ বলা হয়। তো আইসোটোপ সম্পর্কে ধারণা আপাতত এইটুকুই। উপরের ক্লাসে গিয়ে এটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবে। আইসোটোপের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম করা যায়, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ করা যায়। এই সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবে। তাহলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করার আগে আমি আবারও বলছি, তোমরা সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো এবং বাড়িতে থেকে বাবা মায়ের সাথে তাদের কাজে সহযোগিতা করো। এই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।